হাসিনা এবং আওয়ামী লীগকে 2/3 বললে ভুল হবে, 3/4 মতো পার্লামেন্টে আসন দিয়ে পাঠিয়েছিল অনেক প্রত্যাশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে, যার মধ্যে বড় স্বপ্ন ছিল দারিদ্র বিমোচন হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেগুলো নড়বড়ে হয়েছে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, স্থানীয় সরকার ব্যবস্থা, প্রশাসন, এগুলো স্বাধীন হবে, যুদ্ধাপরাধী যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সহযোগী হিসাবে আপনার থেকে তারা যারা বাঙালি নিধনে সহায়তা করেছে, হত্যা করেছে, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড পরিচালনা করেছে, মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি চিনিয়ে দিয়েছে, বাঙালির বাড়ি চিনিয়ে দিয়েছে, আমার মা বোনকে গনিমতের মাল হিসাবে ফতোয়া দিয়ে পাকিস্তানিদের কাছে জায়েজ করেছে। এই যে তদানীন্তন জামাত ইসলাম, নেজাম ইসলাম পার্টি এবং অন্যান্যরা যারা করেছিল, সেই মূল যুদ্ধ অপরাধী পাকিস্তানি জেনারেলরা ছাড়াও তাদের বিচারের দাবি ছিল বাংলাদেশের মানুষের গণ দাবি, এবং বাংলাদেশ আওয়ামী লীগ তার নির্বাচনী অঙ্গীকারেও রেখেছিল। তো সেই হিসাবে আওয়ামী লীগ অন্তত ওই নির্বাচনী অঙ্গীকারটা যথাযথভাবে পূরণ করেছিল। আওয়ামী লীগের যদি আমি আওয়ামী লীগের আগে কি করেছে সেটা বলি, তারপরে ইউনূস প্রসঙ্গ আসে। আওয়ামী লীগের যদি আপনি বলেন যে বাংলাদেশে উন্নয়নের মহাসড়ক, বাংলাদেশে এই ভূখণ্ডে 3টা সরকার প্রধান আমাদের বাংলাদেশের উন্নয়নকে একটা শেপে দাঁড় করিয়ে দিয়েছে। প্রথম হচ্ছে আইয়ুব খান, যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছে, আমাদের পূর্বসূরীরা আন্দোলন করেছে, কিন্তু বাংলাদেশের বহু শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়নের অবকাঠামো, প্ল্যান, এই যে আপনি সেদিনও ঢাকা এসেছিলেন, এই যে আমরা যেটাকে শেরে বাংলা নগর বলি, আগারগাঁও, যেটাকে আগে বলতো সেকেন্ড ক্যাপিটাল, অর্থাৎ আপনার গণভবনের পিছনের ওই পুরো অংশটা, এই পুরো অংশটারই মাস্টার প্ল্যান ছিল আইয়ুব খানের। রাজশাহী ইউনিভার্সিটির প্রতিষ্ঠা আইয়ুব খানের, জাহাঙ্গীরনগর থেকে শুরু করে সব, চট্টগ্রাম। এখন কিন্তু আইয়ুব খান গণতন্ত্র দেয়নি, একজন স্বৈরাচার, গণদুশ্মন। সে কারণে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে, সেই ইতিহাস আমি আর গেলাম না। এরপরে আরো একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, নায়ক না বলি, এবং স্বৈরাচার হিসাবে যার খেতাব ছিল, এখন পরবর্তীকালে বেগম জিয়া, শেখ হাসিনা এবং ইউনূসের শাসনামল দেখার পরে আর এরশাদকে স্বৈরাচার, এই একটা মিনিট আপা, আশরাফকে বলে আমি এটা টক শোয়ে আছি, বলতে চাই শোনো। তো আপনার এইখানে আরিফকে বলো আশরাফকে ফোন দিতে। তো এইখানে আপনার হোসেন মোহাম্মদ এরশাদকে আর কতটা স্বৈরাচার বলা যাবে, এটা একটা রাজনৈতিক গবেষণার দাবি রাখে। কিন্তু এরশাদের সময় উন্নয়নের একটা, আমাদের উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা, রেল, ইন্টারসিটি রেল, ঢাকার এরিবাদ, বহু কিছু। ঠিক তারপরে এদের সবাইকে ম্লান করে দিয়েছে শেখ হাসিনার মনেস্টার উন্নয়ন। সাংঘাতিক তার এইগুলো সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি ছিল, কিন্তু তার বিরুদ্ধে মানুষ খেপলো কেন, বা তার বিরুদ্ধে অনেক সাধারণ মানুষ আন্দোলনে নামলো কেন? ধরেন জামাত নেমেছে, তো তার পূর্বের রাগ সেটা বাদ দেন, জামাত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে। সাধারণ মানুষ অনেকে নেমেছে, কারণ শেখ হাসিনা 14, 18, 24-এ ভোট ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। শেখ হাসিনা বিচার বিভাগকে আজ্ঞাবহ করে রেখেছিল, দলীয় বিচার বিভাগে পরিণত করেছিল, অ্যাটর্নি জেনারেল অফিসকে করেছিল পাবলিক প্রসিকিউটর অফিস, নিম্নমানের অফিস। সে আপনার মিডিয়া ছিল দলদাস। শেখ হাসিনা প্রেস কনফারেন্স ছিল তার প্রমাণ। আমি আসছি আপনার প্রশ্নে। সেই শেখ হাসিনা প্রেস কনফারেন্সে স্বাধীনতা ছিল না সেভাবে, মানে ছিল একটা আছে, তাও না, তখনও যে একেবারে কথা বলতো না সেটাও না। আমরা তো বাংলাদেশের থেকে, আমি কোথাও কোনদিন যাইনি, আমরা তো বাংলাদেশের থেকে আপনার সঙ্গে অনুষ্ঠান করেছি। আমরা তো শেখ হাসিনার সরকারের সামনে রাজপথের থেকেও তাকে ভোট চোর বলেছি। সুতরাং এই মানে অতিরিক্ত বাড়াবাড়ি করে মিথ্যাকে সত্যের সঙ্গে মিশ্রণ করলে কোনো লাভ হয় না। শেখ হাসিনার সময় বাকস্বাধীনতাও ছিল, বিএনপি নেতারা বছর পর বছর জেলে ছিল না। তবে হ্যাঁ, শেখ হাসিনার সময় সবচেয়ে বেশি অন্যায়ের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়ার পরিবার, বেগম খালেদা জিয়া নিজে, যেটি কখনোই উচিত হয়নি। এখন প্রশ্ন, এই ব্যবস্থাগুলো থেকে উন্নয়নের জন্য তো মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করলো। যখন ছাত্ররা কোটা আন্দোলন করলো, মানুষও নেমে গেল যে না, কোটাও বদলাও,
আর তুমিও সরে যাও, আমাদেরকে ভোটের মাধ্যমে আমার সরকারকে আমাকে নির্বাচন করতে দাও। কিন্তু সেই সুযোগে ইউনূস দিল না, কারণ বাংলাদেশের 35% জনগোষ্ঠীর যে সমর্থক রাজনৈতিক দল আন্দোলনে, যে আসিফ, এই নাম কি, আসিফ হাসনাত টাসনাত সহ, এই যে কি নাম আপনার নাহিদ, আসিফ, হাসনাত, তাদের কোন সার্জিস। দফায় ছিল না যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, ইভেন শেষ দিনেও ছিল না। এগুলো হচ্ছে জামাতের খপ্পরে পড়ে, কারণ অ্যাকচুয়ালি স্বাধীন বাংলাদেশে ইউনূস অনেকগুলো অপরাধের সঙ্গে আরেকটি তার বড় অপরাধ হচ্ছে এটাও তো ছিল না যে সংবিধান থাকবে না, সংবিধান থাকবে না, এটাও তাহলে তো আমরা কেউ আন্দোলনে যেতাম না, বাংলাদেশে কোনো সাধারণ মানুষ আন্দোলনে যেত না। আমরা তো বলেছি সংবিধান মানে না শেখ হাসিনা, আমরা বলেছি সংবিধানের অনেক অনুচ্ছেদ সরকার ফলো করে না। এইখানে স্বাধীনতা বিরোধী জামাত শিবির এবং 24কে যে 71-এর সাথে তুলনা করবে সেটাও তো আমরা জানতাম না, প্রশ্নই ওঠে না। এই তুলনা যারা করে তারা পাকিস্তানের অনুচর। 24কে যারা 71-এর সঙ্গে তুলনা করে তারা আমার মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। এই শক্তিকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব, এবং বাংলাদেশের জনগণ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। তারা যেরকম আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে রক্ত দিয়েছে, তাই বলে পাকিস্তানি ভাবধারাকে আমদানি করার জন্য না। এখন আসেন আপনি ডক্টর ইউনূসের 18 মাসে কি হলো। প্রথম ব্যর্থতা তার একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থতা। একটি বড় রাজনৈতিক দল যাদের সমর্থক গোষ্ঠী কেউ বলে 40%, আমি এভারেজে থাকলাম 30%ও যদি ধরি, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ 35%, সেই জনগোষ্ঠী তার ভোটাধিকার পায়নি। সুতরাং এই নির্বাচন শুরু থেকেই একটি প্রশ্নবিদ্ধ একপাক্ষিক নির্বাচন। নাম্বার 1 ইউনূসের ব্যর্থতা। নাম্বার 2, সে দায়িত্ব নেওয়ার পর মানুষের প্রত্যাশা ছিল যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে। শেখ হাসিনার সময়ে যে গুম খুনের অভিযোগ ছিল সেগুলো থাকবে না। বিচার বিভাগ স্বাধীন পুরাপুরি না হলো, আওয়ামী লীগ আমলের বিচার বিভাগ থেকে একটু হলো ভালো হবে, যে কয়েক মাস শেষে ছিল। আরেকটা ছিল সমস্ত প্রতিষ্ঠানগুলো উনি গড়ে তুলবেন যতটা পারা যায়। কিন্তু এখন তো আমার বলার কিছু নাই। তার ক্যাবিনেটেরই 4 জন কলিগ ইতিমধ্যে বলেছেন যে, দুইজন বলেছে, ব্রিগেডিয়ার সাকওয়াত এবং পররাষ্ট্র উপদেষ্টা, যে ব্রিগেডিয়ার সাকওয়াত হোসেন সাহেব, যে একটা কিচেন ক্যাবিনেট ছিল, সেখানে আমাদের অগ্রাধিকার ছিল না। তাহলে শেখ হাসিনাকে আপনি ফ্যাসিস্ট কি বলবেন? তার চেয়ে তো বড় ফ্যাসিস্ট ডক্টর ইউনূস। সে প্রথমেই তো তার উপদেষ্টা বানালো তার সঙ্গে যারা দীর্ঘ 10-15 বছর ধরে খাতিরগিরি করত।